দেশের এই সময়ের অবস্থাটা খুব খারাপ, যে কোনো সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আরেকটা যেটা ষড়যন্ত্রের কথা বললাম, সরকারের মাত্রাতিরিক্ত তেল মারাটা এটাও ভালো জিনিস না, লক্ষণ না। এবং এটা সরকারের কাছে কেউ চায় না, সরকারের কাছে মিনিমাম একটা প্রোটেকশন চাওয়া হয়েছে। সরকার যদি এমন করে তাহলে আপনি মনে করবেন যে ওইখানেও ডালমে কুচ কালা হয়, কারণ এটা জনগণের সামনে বুঝানো যে এই দলটাকে বেশি সাপোর্ট দিচ্ছে। এনসিপি বলতে যে রাজনৈতিক দলটা, সেটাকে আপনার এটা সরকারের পৃষ্ঠপোষকতা একটা রাজনৈতিক দল, এভরিবডি এটা বলবে। এবং আমরাও দেখেছি সরকার তাদেরকে কিভাবে সহযোগিতা করে। তো তারা যদি এটা সরকারের দল হয়ে বলে, এবং জামাত কতটা সহযোগিতা পেয়েছে এই সরকারের কাছ থেকে, আমার মনে হয় ক্ষমতায় গেলেও জামাত এতটা ক্ষমতা ব্যবহার করতে পারবে কিনা সন্দেহ আছে। প্রমাণই তাদের করবে, সেই জন্য তারা হয়তো রিস্ক নিতে চাচ্ছে না। আর এখন তো আছে, ভালোই আছে, যে কারণে নির্বাচনটাও তারা ঘোলাটে করতে চাচ্ছে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আগামী নির্বাচন নিয়ে সংশয় সন্দেহ কাটছে না। নানান পক্ষ থেকে নানান ধরনের হুমকি এবং একটি বিশেষ পক্ষ থেকে অভিযোগ জানানো হচ্ছে যে পাতানো নির্বাচন হতে যাচ্ছে। আমরা যদিও জানি যে এই নির্বাচন বানচালের জন্য অনেক পক্ষ থেকে নানান ধরনের চেষ্টা করা হচ্ছে। আসলে কি হতে যাচ্ছে, কোথায় দাঁড়িয়ে আছে, আমরা এসব বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সংযুক্ত রয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। নীলুফার চৌধুরী মনি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আহ ধন্যবাদ। এর মধ্যে এর মধ্যে নানান ধরনের সিনারিও আমরা দেখতে পাচ্ছি নির্বাচনকে কেন্দ্র করে। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাই যে জামাত ইসলামীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে একটি বিশেষ ব্যক্তিকে বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং এখানে লেভেল প্লেইং ফিল্ড নেই। সরাসরি জামাতের আমিরই এই কথা বলছেন। আপনি কি বলবেন, আসলে লেভেল প্লেইং ফিল্ড নেই, নাকি আসলেই যারা অভিযোগ করছে তারাই লেভেল প্লেইং ফিল্ড মানে সেই জায়গা থেকে বেশি এগিয়ে আছে? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। আমি প্রথমেই এক লাইনে যদি বলতে বলেন তাহলে বলবো এটা একটা ষড়যন্ত্র। এটা ডেফিনিশনে আমি ফিরে আসছি। সেটা হলো যে আহ, প্রত্যক্ষভাবে দেখা যাচ্ছে যে হ্যাঁ, আমাদের চেয়ারম্যান সাহেব উনি বাংলাদেশে এসেছেন, অনেক রকম বাধা বিপত্তি পেরিয়ে এসেছেন, এবং আসার পরে উনি ওনার মাকে হারিয়েছেন। বাংলাদেশের সর্বজন স্বীকৃত একজন নেতা, গণতন্ত্রের মূর্ত প্রতীক, উনি আমাদের মাঝ থেকে চলে গেছেন, এবং উনার জীবন হুমকির মুখে, এটাও আপনারা আমরা সবাই জানি। তো এটাকে যদি অন্যরা অন্য চোখে দেখে, আপনি জানেন বিএনপি একটা অনেক বড় দল এই মুহূর্তের জন্য। তো সেই বড় দলের সর্বোচ্চ পর্যায়ের নেতা উনি। তো উনি এত এত সমস্যার মধ্যে দিয়ে ওনার জার্নিটা গেছে, 17-18 বছরের 19 বছরের জার্নিটা। এই জার্নির পরে একটা মানুষের জীবন হুমকির মুখে, এটা বলার অপেক্ষা রাখে না। এখন পর্যন্ত আপনি জানেন যে কিছুদিন আগে যখন ওনার কথা আসার কথা ছিল, যখন ওনাকে বিভিন্ন প্রশ্নবাণে বিদ্ধ করা হচ্ছিল, তখন উনি বলেছিলেন যে এই আশাটা আমার একার উপর নির্ভর করেন না। তো সেই সেই জায়গা থেকে উনি যখন আসছেন, তার মানে বুঝতে হবে যাদের উপর নির্ভর করছিল তারাও অনেকটা বরফ গলেছে হয়তোবা, আমরা এটা মনে করতে পারি। তো সেই হিসেবে উনি এসেছেন, উনি আমাদের মাঝে কাজ করছেন। ওইভাবে হয়তো করতে পারছেন না, কারণ ওনার মায়ের এখনো শোক কাটিয়ে ওঠেনি আমাদের নেত্রী। সেই জায়গা থেকে সরকার যদি তাকে আহ, কিছুটা আহ, তাকে নিরাপত্তা দেয়, এটা সমস্ত রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের খুশি হওয়ার কথা। যে এই যে যেমন ধরেন আমরা কথা বলছি এখন, গতকালকে রাতে, সন্ধ্যা রাতে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে যেভাবে গুলি করে মারা হলো, মানুষের জীবনের মিনিমাম নিরাপত্তা নাই, আর ওনার ব্যাপারটা তো আরো অনেক অনেক ভিন্নতর। সেইখানে তারা বলতে পারেন এখন নির্বাচনটা কাছে এসেছে, উনারা অনেক রকম কথা বলবেন, অনেকেই অনেক রকম প্রপাগান্ডা ছড়াবেন, এইসবের মধ্যে দিয়ে আমাদের চলতে হবে। তো আমরা কিছু এটা নিয়ে বলতে চাই না, শুধু বলতে চাই আল্লাহ না করুক যদি উনার কোনো সমস্যা হয়, তখন এই যারা এত কথা বলছেন তারা কিভাবে কথা বলবেন। তো সেইখানে আমি মনে করি যে নির্বাচনের সঙ্গে এই নিরাপত্তাটার কোনো সম্পর্ক নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে একটা বড় দলের বড় নেতা এবং অনেক সমস্যা সংকুল নেতা, সেইখানে তাকে ওইটুকু প্রোটেকশন রাষ্ট্রের কাছে আশা করাই যেতে পারে, কারণ এই রাষ্ট্রে এখন অনির্বাচিত সরকার চলছে এবং যে সরকারের কোনো রাজনৈতিক দল নাই। তো তাদের প্রত্যেকের যারা বলছেন তাদেরকেও কিন্তু প্রোটেকশন ওই সরকার দিচ্ছেন, এবং অনেকেই বলে যে সর্বোচ্চ সর্বোচ্চ সুবিধা যেটা তারা এটা পাচ্ছেন। তো তারা যদি এটা পেয়ে থাকে তাহলে এই কথাগুলো বলা আমি মনে করি অবান্তর, এবং বলার জন্য বলার, নির্বাচনে ঘায়েল করার জন্য বলা, এই বলাটা থেকে তাদেরকে দূরে থাকা দরকার। এই কারণে আমি মনে করি যে
আমরা চাই না যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক বাংলাদেশে। যদিও অনেকেই অনেক চ্যালেঞ্জ দিয়ে বলছে যে দেশের এই সময়ের অবস্থাটা খুব খারাপ, যে কোনো সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আমরা প্রত্যেকের জীবনের জন্য মহান রাব্বুল আলমিনের কাছে দোয়া করি, এবং পাশাপাশি আমরা প্রোটেকশনের জন্য বলি যে আপনাদেরও যদি প্রোটেকশনের দরকার পড়ে আপনারা গভর্নমেন্টের কাছে চান। গভর্নমেন্টের গোয়েন্দা সংস্থা যদি মনে করে আপনার প্রোটেকশনের দরকার আছে তাহলে তারা দিবে, আমরাও এটা বলবো। আমি এইটুকুই বলতে চাই। জামাতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকেও দাবি করা হচ্ছে যে এবারে নির্বাচন পাতানো নির্বাচন হবে, মানে তারা খুলাসা করে বলতে চাইছে, মানে খুব আহ, স্পষ্ট করে না বললেও যেটা আমরা খুলাসা বুঝতে পারছি, যে বিএনপি কে ইঙ্গিত করে বোঝাতে চাচ্ছে যে বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসা হবে এবং সেই জন্য একটা পাতানো নির্বাচন হবে। আপনার মন্তব্য? দেখেন, এনসিপি বলতে যে রাজনৈতিক দলটা, সেটাকে আপনার এটা সরকারের পৃষ্ঠপোষকতা একটা রাজনৈতিক দল, এভরিবডি এটা বলবে। এবং আমরাও দেখেছি সরকার তাদেরকে কিভাবে সহযোগিতা করে। তো তারা যদি এটা সরকারের দল হয়ে বলে, এবং জামাত কতটা সহযোগিতা পেয়েছে এই সরকারের কাছ থেকে, আমার মনে হয় ক্ষমতায় গেলেও জামাত এতটা ক্ষমতা ব্যবহার করতে পারবে কিনা সন্দেহ আছে। কারণ প্রত্যেকটা ক্ষমতার ধরকে কিন্তু জবাবদিহিতার আওতায় টুডে অর টুমোরো আসতে হয়। কিন্তু অন্যের ঘাড়ে বন্দুক রেখে যদি কাজ করেন তাহলে এটার জন্য জবাবদিহিতার প্রয়োজন পড়ে না। তো সেইখানে জামাত যে ফ্যাসিলিটিসটা নিচ্ছে বা পাচ্ছে, সে এবং এনসিপি যেটা আমরা সমস্ত বাংলাদেশ তারা ঘুরলেন, আমরা দেখলাম তাদের কিভাবে তাদের রেজিস্ট্রেশন হলো, আমরা দেখলাম কিভাবে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, কতটা কি করে সরকারের ছত্রছায়া আমরা দেখলাম। সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে যে দুইটা দল বলছে তারা নিজেরাই তো সরকারের খুবই কাছের। তারা যদি এখন বলে লেভেল প্লেইং ফিল্ড, এই জায়গায় একটাই উত্তর আমার কাছে, সেটা হলো সরকার করলেও কতটুকু করতে পারবে। যে সরকারের নিজের কোনো রাজনৈতিক দল নেই, সে করলেও কতটুকু করতে পারবে। যখন সরকার দেখে যে একটা দাঁড়িপাল্লার 1:9 যদি 99 হয়, বা 10:0 যদি 70 হয়, তাহলে কিন্তু সেটা অনেকটা আপ ডাউন হবে, সমান হবে না। তো সেটা যদি দেখতে পায় সরকার এবং তারা নিজেরাও, যার দল তারা তো নিজে অবশ্যই জানে তাদের ভোট কেমন আছে, কয়টা আছে, কোথায় আছে, তখন তারা এই ধরনের কথা বলতেই পারে আমি মনে করি। কারণ এখানে সরকারের লেভেল প্লেইং ফিল্ড করার কিছু নাই। যেহেতু আওয়ামী লীগ এই সময়টায় নাই, ইলেকশনে নাই, আপনার রাজনীতি মুখোমুখি সামনাসামনি আসতে পারছে না, তাহলে বড় দল থাকার মধ্যে একমাত্র বিএনপি আছে। আর যে দলগুলো তারা মনে করছে ভেতরে ভেতরে অনেক কিছু করবে, তারা কিন্তু এখন পর্যন্ত দেখে নাই যে তাদের সত্যিকার অর্থে কতটুকু অবস্থানটা। তো এই অবস্থানের একটা জরিপ এ পর্যন্ত হয় নাই। জরিপ হয় ভোটের মাধ্যমে। তো সেই ভোটের মাধ্যমে অনেক বছর যাবৎ বিএনপিও ভোটের বাইরে, জামাতও ভোটের বাইরে, আর এনসিপি তো নতুন দল। সেই জায়গায় ভোটের প্রমাণই তাদের করবে, সেই জন্য তারা হয়তো রিস্ক নিতে চাচ্ছে না। আর এখন তো আছে, ভালোই আছে, যে কারণে নির্বাচনটাও তারা ঘোলাটে করতে চাচ্ছে। ঘোলাটে করতে চাচ্ছে বলেই তারা লেভেল প্লেইং ফিল্ড বলছে না। এখন আপনার যদি ফ্যামিলি মেম্বার 15 জন হয় আর আমার যদি ফ্যামিলি মেম্বার 3 জন হয়, বলেন তো রাষ্ট্রের কি করার আছে লেভেল প্লেইং ফিল্ড করার? একমাত্র আপনার ঘর থেকে 3টা বাচ্চা আমাকে আইনে দিলে কি আমার বাচ্চা হয়ে যেতে পারে? পারে না। তো এই সমস্যাটাই আমার মনে হয় যে তারা ফিল করছে। ওই তাদের নিজস্ব কথা তো কেউই বলে না দল চালাতে গিয়ে, এই জন্য ঘুরিয়ে ঘাড়িয়ে এই ধরনের কথা বলছে, আমার যেটুক ধারণা। আরেকটা যেটা ষড়যন্ত্রের কথা বললাম, সরকারের মাত্রাতিরিক্ত তেল মারাটা এটাও ভালো জিনিস না, লক্ষণ না। এবং এটা সরকারের কাছে কেউ চায় না। সরকারের কাছে মিনিমাম একটা প্রোটেকশন চাওয়া হয়েছে। সরকার যদি এমন করে তাহলে আপনি মনে করবেন যে ওইখানেও ডালমে কুচ কালা হয়। কারণ এটা জনগণের সামনে বুঝানো যে এই দলটাকে বেশি সাপোর্ট দিচ্ছে। এতে কি হবে? এতে বিরোধীরা যাতে বেশি করে কথা বলতে পারে, প্রমাণটা সামনে এনে দাঁড় করাতে পারে, এটাও হতে পারে। আপনি বলছেন যে জামাত মানে ক্ষমতায় গেলেও যেই ক্ষমতাটার ব্যবহার করতো এখন তার চেয়েও মানে ক্ষমতার বাইরে থেকেও এই সরকারের সময় ক্ষমতাটা বেশি উপভোগ করছে বা ব্যবহার করছে, অপব্যবহার করছে। আবার কিংস পার্টি তো রয়েছে, মানে সবাই জানে যে এটি এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজের দল, অনেকে অভিহিত করেন এই মন্তব্য করে। তাহলে আসলে পাতানো নির্বাচন যদি হয়েই থাকে, সেই পাতানো নির্বাচনে ফলটা আসলে কোন দিকে যাওয়ার কথা তাহলে? দেখেন, এটা একটা ডিফিকাল্ট কোশ্চেন। কারণ এখানে যদি আপনার ডিজাইনটা মেটিকুলাস হয়, তাহলে আপনার জানি না, যেমন 2008-এর নির্বাচনটা অনেকেই কিন্তু প্রশ্নবিদ্ধ বুঝে নাই। কিন্তু সত্যিকার অর্থে কি নির্বাচনটা একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ছিল? ছিল না। যারা একটু স্টাডি করে, যারা একটু দেশ নিয়ে ভাবে, তারা কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল সেই দিনের কি হয়েছিল। ঠিক ওইভাবে যদি হয়, কিংবা এখন যে কলেজ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হচ্ছে, সেই অবস্থায় যদি হয়, ওই ডিজাইনটা যদি ফলো করে, আমি জানি না সম্পূর্ণ ডিজাইনটা কি। তবে একটা জিনিস আমি বুঝি যে ওই যে শামসুন্নাহার হলের যে নারী নেত্রী বলেছিল ইলেকশনে দাঁড়িয়ে যে আমি তো
তা এনসিপির প্রার্থীর কথা বলেছিল, আমি তো তাকে ভোট দিয়েছিলাম, তাহলে সে শূন্য ভোট কিভাবে পায়? তাহলে আমার ভোটটা কোথায় গেল? যখন এই কথা বলার পরে তারপরে আবার রিকাউন্টিং করার পরে 142টা ভোট বের হলো। তো এই জায়গাটায় আমি বলতে চাই যে গণতন্ত্র এখন অনেক দিনের পুরানো হয়ে গেছে। বিশ্ব বাংলাদেশের সঙ্গে দেশি বিদেশি অনেক শক্তি জড়িত, তাদের বুদ্ধি অনেক, তারা পুরো পৃথিবী চালান। তো সেই বুদ্ধি যদি এখানে অ্যাপ্লাই করে, আপনার কি হতে পারে সেটা আল্লাহ ভালো জানেন। গুপ্ত হত্যা বাড়তে পারে এমন কথা বলা হচ্ছে, আবার গুপ্ত রাজনীতি নিয়েও তো আমরা অনেক কথা শুনলাম। এটা তো ওপেন সিক্রেট যে শিবিরের ছেলেরা কিভাবে ছাত্রলীগের মধ্যে মিশেছিল। এখন আবার শুনছি যে জামাতের নেতাকর্মীরা বিএনপির মধ্যে মিশে গেছে। রাত পোহালে দেখতে পাচ্ছি তারা সব জামাতের রোকন সদস্য। এটি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আপনাদের দলের আপনার দল যখন সরকারে ছিল এহসানুল হক মিলন তিনি বলেছেন যে যাদেরকে আমি নিজের কর্মী মনে করতাম, বিএনপির নেতাকর্মী মনে করতাম, হঠাৎ করে দেখলাম যে তারা জামাতের রোকন সদস্য। যদি এই অবস্থা হয় তাহলে বিএনপির আসলে সামনে কি ধরনের ভাগ্য বরণ করা লাগতে পারে যদি গুপ্ত রাজনীতি তারা এইভাবে চালিয়ে যেতে থাকে? দেখেন, গুপ্ত রাজনীতির একটা সুবিধা বা অসুবিধাটা কি জানেন? যে পর্যন্ত তারা নিজে থেকে না বলবে ওই পর্যন্ত আপনি সন্দেহ করতে পারেন, কিন্তু আপনি কিন্তু স্ট্রেট বলতে পারেন না। আপনি বলতে পারেন তুমি রয়ের এজেন্ট, তুমি আইএসআই এজেন্ট, তুমি সিআইয়ের এজেন্ট, তুমি মুসাদের এজেন্ট, ইত্যাদি ইত্যাদি আপনি বলতে পারেন, কিন্তু আপনি তো প্রমাণ করে দেখাতে পারবেন না। ঠিক তেমনই গুপ্ত রাজনীতি, তুমি গুপ্ত রাজনীতি, তুমি জামাতের এজেন্ট বা তুমি আরো অন্য কারো এজেন্ট, বাট সে নিজে যে পর্যন্ত, আওয়ামী লীগ যদি এরকম ধ্বংসের দ্বার প্রান্তে চরম ভাবে না যেত এবং তারা যদি না স্বীকার করতো যে সব ছাত্রলীগ হঠাৎ করে সব শিবির হয়ে গেল, তো এরকম তারা নিজেরা স্বীকার করেছে বলেই আমরা বলতে পেরেছি। তারা এখন যে স্বীকার করছে না, বিএনপি বলেন, আমি তো এমনও জানি শুনেছি যে বাম বাম রাজনীতির ভেতরেও তাদের লোক ঢুকানো আছে। তো আপনি কোথায় যাবেন? আপনি কাকে বিশ্বাস করবেন? আমি তো এখন অনেকখানে বলি যে 3জন লোক বসলে যে আসলে কে যে কার লোক আমি নিজেই জানি না, কারণ সত্যিকার অর্থে সে কার লোক এটা আমি একদিন কোন একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের সাথে আমার টকশো ছিল। টকশোর একটা পর্যায়ে শেষ হওয়ার পরে উনি আমাকে বললো যে আপা আমি সাদা দলের সদস্য আপনাদের। তো আমি বললাম তাই? তো উনি আমার হয়তো বা এক চিলতে হাসি দেখে উনি বুঝে ফেলেছে, উনি বলে আমি কিন্তু সত্যিকার অর্থে সাদা সাদা প্যানেলের সদস্য। আমি তখন একটু ঘুরে দাঁড়িয়ে বললাম যে সত্যিকার আর মিথ্যাকার কি ভাই একটু বলবেন? বলে যে আপনি তো জানেনই আমি সত্যি মনে প্রাণে দিয়ে জাতীয়তাবাদী শক্তির সদস্য। তখন আমি বললাম যে এই যে আপনি সত্যিকার বললেন, এটা আমি এখন জানলাম যে আপনি সত্যিকার। তা আবার এটাও ঠিক যে এটা কতটুকু সত্যিকার, এটা অনেকেই তো, আপনার নাম নাই বলি, অনেকেই শেখ হাসিনাকে বক্তৃতায় কত সুন্দর কথা বলছেন, যে মুস্তাকের কথা বলছেন যে নেত্রী আপনাকে বুঝতে হবে এইসব কি বলে মুনাফিকরা এখনো পৃথিবীতে আছে, এখনো বাস করছে আপনার চারপাশে, অথচ যে বলছে সে নিজেই কিন্তু তার চেয়ে বেশি খারাপ কাজ করেছে। তো এই যে এই জায়গাটায় সত্যিকার যখন বলবে তখনই কিন্তু আরেকটা ভয় কাজ করে যে হ্যাঁ কতটুকু সত্যিকার। তো এই জায়গাগুলোতে এটার আসলে আমি জানি না যে এটা সুরাহাটা কিভাবে হবে। একটা একটা নিজের দলের পোস্ট হোল্ড করে অথচ সেটা গোপন থাকে, অন্য দলে আবার সে পোস্ট হোল্ড করে। তো সেটা তার কিন্তু তার ওই কাজের উপর তার প্রমোশন হচ্ছে। তার এই যে আহ, কি বলবো, এটা শত্রুতামূলক কাজের জন্য বা মুনাফিকি কাজের জন্য তার প্রমোশন হচ্ছে তার নিজের দলের। তো এটা তো সবখানে সম্ভব না। বিএনপি তো কশিন কলে এই হিসাবটা করতে পারে না কোনোদিন। আমার ধারণা আওয়ামী লীগও এটা পারে না। আওয়ামী লীগ এখন হয়তো শিখে ফেললে আরেকটা সমস্যা যে নিজের দলের লোক তখন আরেক দলে ঢুকায় দিবে, এটাও কিন্তু একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তখন পৃথিবীর এবং এই দেশের রাজনীতি আরো জঘন্য থেকে জঘন্যতর হবে। স্পাই স্পাই যখন দল করে স্পাই হয়, এটাকে তো সরানো যায় না। সেই আশঙ্কা থেকেই আপনার কাছে জানতে চাওয়া যে আমি প্রথমেই যেটা জানতে চাচ্ছিলাম ওটা আবারও জিজ্ঞাসা করি যে আপনি নিজে বলেন যে আওয়ামী লীগের ভিতর গুপ্ত রাজনীতি করেছে শিবির জামাতের লোকজন ঢুকে। সেই আওয়ামী লীগকে তো যে করুণ পরিণতি ভোগ করতে হয়েছে তার মধ্যে এটি একটি কারণ। ঠিক একইভাবে বিএনপির মধ্যেও যদি এরকম গুপ্ত রাজনীতি করা লোকজন থাকে অন্য দলের বা জামাত শিবিরের, তাহলে বিএনপির জন্য কতটা সেটি আশঙ্কাজনক? ভীষণভাবে আশঙ্কাজনক, কারণ আওয়ামী লীগ তাও আপনার চাণক্য রাজনীতি করতো, আমরা মাঝে মাঝে বলতাম। বিএনপি কিন্তু চাণক্য রাজনীতি করে না। তো এই যে আওয়ামী লীগ চাণক্যের রাজনীতি করেও কিন্তু ধরতে পারে নাই, তো বিএনপি সোজা সরল রাজনীতি করে কিভাবে পারবে? বিএনপি যেটুকু পারে নিজের দলের সঙ্গে পারে, অন্য দলের সঙ্গে যায় না বা পারে না বা চেষ্টাও করে না। তো এটা ভীষণভাবে এটা সামনের রাজনীতির জন্য একটা ধ্বংসাত্মক কার্যক্রমে পরিণত হবে বা হতে পারে বা বয়ে নিয়ে আসবে, এটাই আমি আশঙ্কা করি। আমরা প্রায় শেষ পর্যায়ে সিএসি নাসির উদ্দিন বলেছেন যে এবার নির্বাচন পাতানো নির্বাচন হবে না। প্রত্যেক সিএসি তাই বলেন, প্রত্যেক নির্বাচন কমিশনই তাই দাবি করেন। আমরা এর আগে দেখেছি সবশেষ
24 7 জানুয়ারি যে নির্বাচন হলো, কথিত নির্বাচন, সেই নির্বাচনের যারা কমিশনার ছিলেন তারাও বলেছিলেন যে এইবারের নির্বাচন যদি সঠিকভাবে আমরা না করতে পারি তাহলে বাংলাদেশ থেকে, আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, এমন মন্তব্য করেছেন। আপনার এসব মনে আছে? এইবারের নির্বাচন কমিশনাররাও ঠিক একই ধরনের মন্তব্য করছেন যে আমরা যদি সঠিকভাবে নির্বাচন করতে না পারি তাহলে এর মানে বিপদের সম্ভাবনা বা ক্ষতি ইত্যাদি নানান ধরনের বিষয় করছে। নির্বাচন কমিশনের উপরে কতটুকু আমরা আশা করতে পারি, মানে ভরসা রাখতে পারি? দেখেন, এই যে আমরা যে খুবই খারাপ অবস্থায় পতিত হব যদি নির্বাচনটা না হয়, না করতে পারি, এটা বলার অপেক্ষা রাখে না। এটা সবাই আমরা বুঝতে পারছি দেশটা এখন কোন জায়গায়, মবের কোন রাজত্বে চলে গেছে। তো সেইখানে আপনি নিজেই উত্তর দিলেন, প্রত্যেক ইসি বলে, প্রত্যেক সিইসি বলে যে সবচেয়ে ভালো নির্বাচন হবে, আমি ছাড় দিব না। এবং আপনি এখান থেকে বুঝেন যে ছাড় না দেওয়ার জন্য যে কাজগুলো করা দরকার উনি কি একটা কাজও করেছেন? উনি কি আইন শৃঙ্খলা রক্ষা কমিটি যারা আছেন বাহিনী, তাদের কি ট্রমা থেকে উদ্ধার করেছেন? উনি কি অস্ত্র উদ্ধার করেছেন? উনি কি গোলাবারুদ উদ্ধার করেছেন? উনি কি প্রশাসনের যে সমস্যাটা, প্রশাসনের ওই সমস্যা থাকলে ইলেকশনের অনেক বড় ক্ষতি আসতে পারে, সেটার কি কোনো সমাধান করার চেষ্টা করেছেন? উনি তো এই কাজগুলো কিছুই করেন নাই। বরং উনি যখন হাদি মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, তখন উনি বলেছেন এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা এফেক্ট পড়বে না। এই জায়গায় গতকালকে যে ছেলেটা মারা গেল, আগামী 48 ঘন্টা 24 ঘন্টা কি হবে আমরা জানি না। কারণ আমরা দেখেছি যে যারা যারা অনেক বেশ লম্বা লাইনের কিছু ব্যক্তি আছে যারা অনেক কিছু করে, বাংলাদেশকে অনেক দূর থেকে পরিচালনা করার চেষ্টা করে, তারা বলেছে আগামী 48 ঘন্টা ভীষণভাবে আহ কি বলবো, সাবধানতার মানে যে বড় কোনো ঘটনা ঘটতে পারে, সাবধানও না, বড় ঘটনা ঘটতে পারে। তো এই জায়গাটায় এটা কি সরকার বুঝে না? সরকার জানে না? সরকার জানার চেষ্টা করে না? সরকার এটার জন্য কাজ করে না? তো যদি না করে থাকে তাহলে আপনার মনে করেন যে কি হতে পারে, আমরা সহজেই এটা অনুমেয়। অনেক ধন্যবাদ নীলুফা চৌধুরী মনি আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকুন, নিরাপদে থাকুন। দর্শক আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।